রিনার ছোটবেলাটা খুব একটা সুখের ছিল না। অল্প বয়সে যেতে হয় নতুন ঠিকানা শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গিয়ে মুখোমুখি হতে হয় আরো কঠিন বাস্তবতার। কিন্তু জীবন যুদ্ধে হেরে যাওয়ার মেয়ে নয় রিনা। সঠিক পরিকল্পনার মাধ্যমে জীবনকে সুন্দর করে তোলা যায় সেটা জানি রিনা। মাত্র 13 বছর বয়সে বিয়ে হয় রিনার। বিয়ের পরপরই গর্ভবতী হয় সে। এটা দেশের হাজারো বিবাহিত কিশোরীর জীবনের গল্প। আমার যখন বিয়ে হয়েছে ওখান থেকে আমার ভাবি বড়ি খাওয়ায় পাঠিয়ে দিছে। এখানে আসিয়া 2.5 বছরের বড়ি খায় তারপরে বাবু পেটে আসছে। পদ্ধতি নেওয়া অবস্থায় কিভাবে গর্ভবতী হলো? বড়ি আমি কেনা বড়ি খাচ্ছিলাম, কেনা বড়ি ড্যাম ছিল, আমি বুঝতে পারি নাই বড়ি খাতেও মনা পেটে আসছে। পদ্ধতিটা কে গ্রহণ করতো, আপনি নাকি রিনা? পদ্ধতি আগে রিনাই নিত, ও আগে থেকে পরীক্ষা ছিল রিনা। আপনার কি মনে হয় পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়া কার দায়িত্ব? এটা মেয়েদের দায়িত্ব। গর্ভবতী অবস্থায় তো কিছু পুষ্টিকর খাদ্য খাইতে হয়, সেটা কি তুমি জানতা কি কি খেতে হয়? হ্যাঁ, দুপুর করে কলা খাইছি, রাত্রে করে 1 পকড়ি দুধ খাইছিলাম, আবার লাল শাক শাকসবজি এগুলা খাইছি। এই যে তোমার যত্ন নিতে হবে, সন্তানের যত্ন নিতে হবে, এগুলো তুমি কোথা থেকে শুনছো? আমি MS প্লাস থেকে শিখছি, সানা চাপা আমাকে এগুলো শিখেছে। আমি পদ্ধতি ব্যবহার করি, এই যে এখন কন্ডম ব্যবহার করি। রিনা বড়ি খায়, বড়ি খাইলে তার নাকি বেশি মাত্রা মাথা ধরে। এই জন্য আমার স্বামী পদ্ধতি নিছে, জানি আমারও সুবিধা হয়, আমার স্বামীরও জানি সুবিধা হয়। আমার একটা থাকার জায়গা নেই, আমার ইচ্ছা আছে আমার একটা থাকার জায়গা করব। সংসার সুখী রাখার জন্য 2টি সন্তানে যথেষ্ট। 2টি সন্তানের মাঝখানের ব্যবধান কমপক্ষে 3 বছর। For the Netherlands, SRHR, so Sexual and Reproductive Health and Rights, remains one of the priorities in this country. We will remain on track with the government of Bangladesh to work together on these very important issues. Notwithstanding the fact that our programmatic efforts will end towards end of 2022, we will remain active in gender advocacy and in the promotion of women's rights in general. And this of course includes sexual and reproductive health and rights. I cannot see the Netherlands Embassy in Bangladesh without focusing on these very important issues. And we have always been very happy with the way Bangladesh and the government of Bangladesh have responded to us and the way we have actually cooperated and been able to cooperate with the government of Bangladesh. So you can see that, also from another perspective, it's terribly important. Bangladesh puts a lot of emphasis on the implementation of the SDGs, and they say through our programming, but also other programs of other countries and Bangladesh itself, we can actually, realize the SDGs, in particular SDG 3 on health and well-being. So for us, it remains important that vulnerable girls and women remain to have access to services and to products, and in particular also to information. That's been one of the most important issues, including, of course, as you know, the Image Plus program. So we want that women and girls can actually make independent decisions, that they feel free to give a profile to their own lives and their own livelihood. অনেকেই মনে করে শুধুমাত্র গায়ে হাত তোলাটাই জেন্ডার ভিত্তিক সহিংসতা। বাস্তবতা হলো মানসিক ও আর্থিক উপায়েও জেন্ডার ভিত্তিক সহিংসতা ঘটানো যায়। বিয়ের পরে কি হয়েছিল আপা? বিয়ের পরে আমি আমার স্বামীর বাড়িতে যাই, যে ওখানে আমি আগে থেকেই জানি যে বলে তার বউ আছে, তারপর যাই সেখানে ঘর সংসার করি, কোনো কাজে বিবাদ হয় না। তারপর কিছুদিন পরে যখন আমার বাচ্চা পেটে আসে তখন ওরা একটু মন করে। আচ্ছা, আমার স্বামী তখন ওর পরিবারের কথা শুনে ওর বুদ্ধি মতোই চলে। সিজারের টাকা পয়সা আমার বাবা মা করছে, বহল করছে, আর সে কোনো টাকা পয়সা দেয়নি আমাকে। সে বলতো আমি টাকা পয়সা দেবো না, আপনার কি করার আছে করেন। মানসিকভাবে আর কি নির্যাতন করে। তখন তো ভাবিনি যে এরকম হবে, এরকম হলে তো আমরা দিতাম না। এখন কি করবো, এখন তো ভাগ্যের দোষ এটা।
আমার ছেলে হওয়ার পরে আমার স্বামী 6 মাস পর্যন্ত আমার কোনো খোঁজ খবর রাখেনি। যখন খোঁজ খবর রাখে না তখন সে এক সময় শুনলাম যে আমার স্বামী ঢাকায় চলে গেছে। তখন আমার স্বামী ফোন করি, চেষ্টা করি যে বলে যদি সে আসে, সে আর ফিরে আসে না। MS প্লাসের মিটিংয়ে যা বুঝি যে বলে আইন বিষয়ে আমি আইন সম্পর্কে কিছু ধারণা নেই, তখন আমি নিজেকে ভাবিয়ে বলি যে আমি আগে তালাকটা দেই, দিয়ে তারপর সে দিনমোহরের দাবি করব। তখন আমি তালাকের কাগজ দিই। আমার ছেলেকে আমি লেখাপড়া করাবো, লেখাপড়া করে একটা বাড়ি করে দেব। আর হলো যে আমি সেজমিকার হিসেবে আমি গ্রামের যে আমার EMG আছে তাদেরকে আমি সহযোগিতা করব, আমার মতো যেন ওরা ভালো কাজ করতে পারে এ বিষয়ে আমি তাদেরকে সহযোগিতা করব। আমাদের ইমেজ প্রজেক্ট হচ্ছে ইটস অ্যাবাউট চাইল্ড ম্যারেজ। চাইল্ড ম্যারেজ ইটস এ টোটাল ভায়োলেশন অফ চাইল্ড রাইটস। এখন এখানে আমরা যে প্রকল্পের মধ্যে ইমেজ এবং ইমেজ প্লাস যে আমরা যে প্রজেক্টটা হাতে নিয়েছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা প্রথমেই আমরা যেভাবে প্রজেক্টটা ডিজাইন করেছি তার মধ্যে একটা জিনিস ছিল যে না, যতটুকু সম্ভব যে মেয়েরা হারিয়ে গিয়েছে তাদেরকে আমাদের খুঁজতে হবে, দেখতে হবে যে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। আমরা চাই না কোনো একটা মেয়ে অল্প বয়সে বিয়ে হোক। যখন বিয়ে হয়ে গেছে আমরা 9000 পরিবার নিয়ে ইমেজ প্রকল্পে কাজ করছি। এই 9000 মেয়েদের সাথে কাজ করতে গিয়ে আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছি তাদের জীবন এক কথায় দুর্বিষহ। 11 বছর 12 বছর 13 বছর বয়সে বিয়ের কারণে তাদের শুধু শিশু অধিকার কেড়ে নেওয়া হয়নি, তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে একটা দুর্বিষহ জীবনের দিকে। শিশু বয়সে, বাচ্চা বয়সে, স্কুল বন্ধ, এই অল্প বয়সে গর্ভধারণ, শরীরের ভয়ানক ক্ষতি, পুষ্টিহীনতা, পারিবারিক নির্যাতন, এক কথায় একটা অন্ধকার জীবন। বলতো আমরা খাওন খোরাক তারপরে পড়ার খরচা দেব না। ক্লাস 7 উঠছি, তারপর বিয়ে দিয়ে দিচ্ছি। আমার শ্বশুর শরীরে যে কইছে অল্প বয়সের বাচ্চা নিলে কোনো টের পায় না, আর বয়সটা পোক্ত করে বলে বাচ্চা নিলে বলে কষ্ট হয়। অল্প বয়সে বিয়ে এবং বিয়ের পরপরই মা হওয়ার ফলে খারাপ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। প্রথম সন্তানটা আমার মেয়ে হয়েছিল, তারপর সে মারা যায়। তারপর বাচ্চাটা মারা যাওয়ার পরে তো পরিবারের ঝামেলা অশান্তি অনেকই হয়েছিল। অনেক পরে আমাদের যে ইমেজের আপাতের সাথে পরিচয় হওয়ার পরে ওখানে শাশুড়িদের স্বামী এগুলোর মিটিং হয়, আমাদের হয়। তারপর ওনারা এসে এই যে তালাক দেওয়ার যে সিদ্ধান্তটা ছিল সেই সিদ্ধান্তটা ওনারা পাল্টে ফেলে। আসলে গ্রামের লোকেরা সঠিক তথ্য পায় না বলে নানা রকম কুসংস্কারে থাকে, ভুল করে। আমরা তাদেরকে সঠিক তথ্য ও সেবাগুলো দিয়ে থাকি। So for the local and national governments, they can do a lot as far as early married girls are concerned, and I think basically along 3 axes: education, legal framework, and access to services. I think these are 3 axes that really are priority axes for the governments, local governments included, to work on. So as far as education is concerned, I mean, I would just want to highlight the fact that early married girls are not women. They are children, and children should finish school. And, without finishing school, they will not have the same opportunities as boys and men. And I think that should be the aim of any government, to work for the betterment of all your citizens, be they women or men. So that's a really pretty important thing. The other thing is the legal framework, as I was saying. I think the legal framework is sometimes not really conducive for the situation of early married girls. In particular, girls and women should feel protected. And if for instance, the Child Marriage Restraint Act still offers opportunities under certain circumstances for girls to be married off early,
that, let's say, has a negative impact on the protection of these girls. And the aim is to really abolish early marriage, the early marriages towards 2041. But I think the stretch of the time is a bit too long. So I think the sooner we can actually ensure that the law protects them, the better. Finally, is the access to services is extremely important, and limited access always has a huge negative impact on the individual, and in this case, the individual girl. And I think we should always remember that vulnerable people should always be able to go to a place where they feel safe and where they will be offered services, be they in a practical sense or in a psychological sense or anything else. So these are the 3 points that I would like to highlight. Let's say the legal framework, education, and access to services. আর্লি ম্যারেজ থামানো তো আমাদের জন্য খুবই জরুরি। আমাদের সরকার যেহেতু বলেছেন যে 2021 সালের মধ্যে 15-এর নিচে কোনো বিয়ে হবে না এবং 40 সালের মধ্যে 18-এর নিচে কোনো বিয়ে হবে না। সো আমরা সকলে সেই পলিসিটাকে সাপোর্ট করার জন্য কাজ করে যাচ্ছি। তবে এটা আমরা দেখেছি যে এই প্রকল্পে কাজ করতে গিয়ে এই উদ্যোগের কারণে নেদারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় যে ইমেজ প্রকল্পটা আমরা করেছি তার মাধ্যমে আমরা দেখলাম যে যদি সঠিকভাবে এই মেয়েদেরকে সহযোগিতা করা যায় এবং তাদের পরিবারকে সহযোগিতা করা যায় তাহলে ওই মেয়েরা ঠিকই কিন্তু উঠে দাঁড়াতে পারে, আর এটা সম্ভব। 15 সালে হচ্ছে যে পল্লীশ্রী ইমেজ আসে, সেই ইমেজে আমি বেনিফিশিয়ারি হিসেবে এবং চেঞ্জ মেকার হিসেবে যোগদান করি এবং সেখানে যোগ দেওয়ার পর আমি আমার শরীর সম্পর্কে, আমার মানসিক সুস্থতা সম্পর্কে, তারপর হচ্ছে আমার পরিবারকে কিভাবে পরিবর্তন করা যায়, কিভাবে ইনকাম করা যায় অর্থনৈতিক কাজে যুক্ত হয়ে, সেগুলো জানার পর মনে করলাম যে আমার পড়াশোনাটাই এবং হচ্ছে যে এগুলো জানাটা খুবই জরুরি প্রয়োজন এবং এগুলো জানার পর প্রশিক্ষণ পাওয়ার পর আমি নিজেকে অনেকটা পরিবর্তন করতে পারি। ইমেজ প্লাস আমার জীবনটাই পাল্টে দিয়েছে। নিজের পরিবর্তন আনার পাশাপাশি সমাজের পরিবর্তন কিভাবে করা যায় তা শিখিয়েছে। আমার পরিবর্তন দেখে অন্যরাও এখন পরিবর্তন হতে চাচ্ছে। We've always worked in strengthening civil society. I think that is a track that we feel is very important. Civil society really works on the grassroots level, and helps in making very concrete progress. So the Netherlands has now established a number of worldwide partnerships with conglomerates of non-governmental organizations, and for Bangladesh, as of 2021, 4 of those partnerships will actually start the implementation process, and of course SRHR and women's rights are important parts of those. The important part of these worldwide partnerships is that we learn from each other. So it's not like a one country type of experience. So we actually exchange and work with several countries and see how we can learn from each other and how to further the interest of women and girls, and to more effectively improve their lives. So there's another program that we have started as a Netherlands embassy here in Bangladesh specifically, is with UN Women and UNCDF and UNDP on women entrepreneurship. So we feel it's extremely important for women to become independent, have a certain also economic and financial autonomy, which makes them more effective in taking their own decisions. In this way, you don't only help women's economic position as such or an individual one, but you work with their communities, their families will do better, but in fact in the grand total it will be to improve also the economy of Bangladesh. So include women in your economy and make sure that there are independent partners within the economic space of Bangladesh. আচ্ছা আপা, তুমি লেখাপড়া কোন পর্যন্ত করেছো? ক্লাস 8 পর্যন্ত। তাতে আমার বিয়ে হয়ে গেছে, আমার বাবা বিয়ে দিয়ে দিছে অভাবের কারণে।
আমার স্বামীর বাড়িতে আসছি, আমার স্বামীও লেখাপড়া করতে দেয়নি অভাবের কারণে। পরে ইমেজের সাথে যুক্ত হইলাম। ইমেজের সাথে যুক্ত হওয়ার পর 2 দিনের ট্রেনিং পেলাম। পাওয়ার পর 4,000 টাকা দিল। ওই 4,000 টাকা দিয়ে ছাগল কিনছিলাম। আর যুব উন্নয়ন থেকে 7 দিনকে ট্রেনিং পাইছি। ট্রেনিং করার পরে ওইখান থেকে 24,000 টাকা লোন দিছিল। লোন দেওয়ার পর আমার স্বামী, আমি সহ মানে আমার ননদ ওনারাও ছিল, ওনারাও কিছু টাকা সহযোগিতা করছে। সবগুলো মিলিয়ে একসঙ্গে মানে কাজ চালু করলাম বেকারির। বিউটি আমাদের এই ইমেজ প্লাসের একটি রোল মডেল। আর ইমেজে যে চেঞ্জ মেকার হইলা, সেক্ষেত্রে কি কাজ করছো, কি ভাবছো? অল্প বয়সে যাদের বিয়ে হয়ে যায় তাদেরকে পরামর্শ দেই তারা যেন বসে হাত গুটিয়ে না থাকে, এবং আমি যেমন নিজের পায়ে দাঁড়াইছি, আমি ইনকাম করে খাইতেছি, আমি আমার স্বামীর কাছে এখন হাত পেতে টাকাও নেই না, আমি যাইও না, আমার নিজের ইচ্ছা মতো আমি যাই। সব কিছুই এখন আমার মতো হয়ে গেছে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের আর্লি ম্যারেজ রিডাকশনের পাশাপাশি আমাদের আর্লি ম্যারিড গার্লসদেরকে সহায়তার চেষ্টা করেছি এবং তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি তাদের স্বাভাবিক জীবনে। আমরা মনে করি যে এটা আমাদের অনেক বড় অ্যাচিভমেন্ট এবং এটা একটা রোল মডেল অথবা একটা মডেল ফর ইনিশিয়েটিভ। অন্যরাও এই ধরনের প্রজেক্ট হাতে নিতে পারেন। আমি ভলিবল খেলায় খুব ভালো ছিলাম। স্কুলে থাকার সময় আমার দলটা জেলা পর্যায়ে খেলতে গেছিল, কিন্তু হঠাৎ সব বদলে গেল। এখন খেলা তো দূরের কথা, ভাবাটাই স্বপ্ন। আমার বিয়ে হয়েছে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার বিয়ের আলাপ আলোচনা শুরু হয়েছে। আর তুমিও বিয়েতে রাজি হয়ে গেল? আমি তো তখন বুঝিনি আপা, ওগুলো বুঝি না। আয়মূলক কাজে বুদ্ধিটা কিভাবে মাথায় আসলো? বুদ্ধিটা পাচ্ছি ইমেজ প্লাজে, যে বলছে যে তুমি যদি আয়মূলক কাজ করতে চাও হাঁস পোষো, তারপরে ছাগল পোষো। যে ও যদি লেখাপড়া করতে চায় আমি কিন্তু করাবো, এটা আমার আর কি পরিকল্পনা। এবং যদি খেলাধুলো খেলতে চায় সে ক্ষেত্রেও আমি তাকে সাপোর্ট দেবো। আমার স্বপ্ন আমি লেখাপড়া শেষ করার পর আমি সেবিকা হব। My slogan is, on behalf of the girls, I say, we can do it. It means the girls and even their husbands. We all can do it, provided আমরা ওদেরকে actually আমরা opportunities দেই। There's only one thing I have to say on this: education, education, and education. Allow these girls to finish school. Allow them not to drop out of school, because it is so terribly important to create independent people, independent women, independent girls. That is very important. So target them as children, not as adults, and protect, I would say, to boys and men, protect your sisters, or even protect your daughters against early marriage. That is extremely important. If you don't want your sister to be married off early, you should not wish for anyone else to marry a girl at an early age. So that is what I think is very important. Finally, I would say with regards to the Image Plus project, I think what I've always appreciated about the project is the fact that you really have focused on change makers, that you actually educate your peers. So train the trainer type of principle. So I think that has been extremely important, because then you spread the message in a more equal way, and then you will be able to protect girls and women all over Bangladesh. So from my perspective, stop early marriage as soon as possible, allow these children to finish school, and allow women to be independent partners in the economic space of any country, and in this case in particular, Bangladesh.